আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো। কলেজিয়েট বেসিক ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এর পূর্বে ভয়েস চেঞ্জ ট্রিক্স ফর এসএসসি অ্যান্ড এইচএসসি নামে একটি ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে বিশেষ গুরুত্বপূর্ণ দুটি রুল আলোচনা করেছিলাম। রুল নাম্বার 1-এ আলোচনা করেছিলাম যে অ্যাক্টিভ ভয়েসটি কোন টেন্সে থাকলে তার প্যাসিভ ভয়েসে কি অক্সিলারি ভার্ব হবে, আর রুল 2-তে আলোচনা করেছিলাম যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টিভ ফর্মটি কি রূপে প্যাসিভ ভয়েসের অবজেক্টিভ ফর্মে পরিণত হয়। তোমরা আর আজকের এই ভিডিওটি অর্থাৎ ভিডিও পার্ট 2-তে আমি বাকি রুলগুলো আলোচনা করব, আর ভিডিও পার্ট 3-তে আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয়। সবগুলো ভিডিওর লিংক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবে, সেখান থেকে দেখে নিতে পারো। আর চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। শিক্ষার্থী বন্ধুরা, কলেজিয়েট বেসিক ইংলিশ চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে একটি বেল আইকন পাবে। বেল আইকন থেকে অল বাটনে ক্লিক করলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও তোমার মোবাইল ফোনের স্ক্রিনে চলে আসবে। যেহেতু এর আগের ভিডিওতে রুল নাম্বার 1 এবং 2 আলোচনা করা হয়েছে, এই ভিডিওটি রুল নাম্বার 3 দিয়ে শুরু হচ্ছে। অ্যাক্টিভ ভয়েসের ইট, দিস, দ্যাট এবং কোনো ব্যক্তি বা বস্তুর নাম প্রভৃতি প্যাসিভ ভয়েসে অপরিবর্তিত থাকে। যেমন অ্যাক্টিভ ভয়েসটি যদি এমন হয় যে ইট স্টোরস, এটা জমা করে হানি, মধু ইন দ্য হাইভ, চাকে, তাহলে এই যে অ্যাক্টিভ ভয়েসের ইট এই জায়গাটিতে যদি ইট না থেকে দিস থাকে অথবা দ্যাট থাকে, তাহলে অবজেক্টিভ ফর্মে সেটা অপরিবর্তিত থাকে। শুধু ইট, দিস এবং দ্যাটই নয়, কোনো ব্যক্তি বা কোনো বস্তুর নামও যদি থাকে তাহলেও সেটা কিন্তু অপরিবর্তিতই থাকবে প্যাসিভ ভয়েসে। অর্থাৎ বস্তুর বস্তু অবজেক্টিভ ফর্ম যেটা তাই, আর ইট, দিস, দ্যাট এগুলোর সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম একই, সে কারণে সেটা অপরিবর্তিত থাকবে। তো যাই হোক, ইট স্টোরস হানি ইন দ্য হাইভ এই যে সেন্টেন্সটি, এই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ইট হচ্ছে সাবজেক্ট এবং তারপরে স্টোরস এই যে ভার্ব, সাবজেক্টের পরেই সাধারণত ভার্ব থাকে। তো সেই যে ভার্ব স্টোর, সেই ভার্বের সাথে এস যুক্ত আছে, তার মানে কোনো অক্সিলারি ভার্ব নেই। দুটি টেন্সেই কোনো অক্সিলারি ভার্ব নেই, একটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর একটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। তো কোনো অক্সিলারি ভার্ব নেই দেখেও কিন্তু বোঝা যায় যে এই দুটি টেন্সের কোনো একটিতে পড়েছে। কিন্তু যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্সে হচ্ছে যে ভার্বের পাস্ট ফর্ম, আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়ে যদি প্লুরাল নাম্বার হয় তাহলে কিন্তু ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় না। তো যাই হোক, এটিতে এস যুক্ত থাকায় বোঝাই যাচ্ছে যে এটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো আমি জানি যে রুল নাম্বার 1-এ আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতে যে অ্যাক্টিভ ভয়েসটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে সেটিকে প্যাসিভ করতে হলে তার অক্সিলারি ভার্ব হিসেবে এম অথবা ইজ অথবা আর ব্যবহার করতে হয়। তো আই এর পরে এম হয়, ইজ এর পরে তারপর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ইজ হয়, আর থার্ড পারসন প্লুরাল নাম্বারের পরে আর হয়। তো যেহেতু এক্ষেত্রে আমি দেখো এই যে সেন্টেন্সটি, এই সেন্টেন্সটির মধ্যে আগে তোমাকে নির্ধারণ করতে হবে যে উপাদানগুলো কি কি। সেটি হলো স্টোরস হচ্ছে ভার্ব। তো ভার্বের কাছে যদি আমি প্রশ্ন করি যে কে, বা তাহলে উত্তর আসে ইট, ইহা, এটি হচ্ছে সাবজেক্ট। আর যদি কি প্রশ্ন করি তাহলে কি জমা করে, তাহলে হানি, মধু, এটি হচ্ছে অবজেক্ট। তো এই অবজেক্টটিকেই আমি এবার সাবজেক্ট বানাবো, আর এই যে প্রিপজিশনের পরের যেটুকু এটু হচ্ছে অতিরিক্ত অংশ। তো যাই হোক, তো এই যে সাবজেক্ট, এই অবজেক্ট, সেই অবজেক্টটিকে আমি এবার সাবজেক্ট করব। তো অবজেক্ট হানি, এটির সাবজেক্টিভ ফর্ম হানি, তো সে কারণে হানি লিখবো। আর এটি যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ অথবা আর। তো আমি এক্ষেত্রে হানির পরে, যেহেতু হানি সিঙ্গুলার, তাই সিঙ্গুলার ভার্ব ইজ ব্যবহার করব। আর তারপরে যে মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ স্টোরস, এই স্টোরস যেটি আছে এটির পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, কারণ প্যাসিভ ভয়েস মানেই হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যত প্যাসিভ ভয়েস আছে সব প্যাসিভ ভয়েসই কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সুতরাং স্টোর থেকে স্টোরড হয়ে যাবে। আর তার পরের অংশ এই যে ইন দ্য হাইভ, ইন দ্য হাইভ ব্যবহার করলাম, আর একটি বাই ব্যবহার করব, কারণ প্যাসিভ ভয়েসে বাই অথবা উইথ ব্যবহার করতে হয়। তো বাই ব্যবহার করব কার দ্বারা, এবং বাইয়ের পরে সাবজেক্টটির, অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটি থাকে সেই সাবজেক্টটির অবজেক্ট
হিসেবে লিখব। তাহলে সাবজেক্ট রয়েছে ইট, সেটির অবজেক্ট হিসেবে ব্যবহার করব ইটি, কারণ সাবজেক্ট ইট, দিস এবং দ্যাট এগুলোর সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম যেহেতু এক, সে কারণে এই ইট অপরিবর্তিত অবস্থায় বসবে। পিপল ওভার দ্য কান্ট্রি অর্থাৎ দেশব্যাপী মানুষ ভিজিট দিস প্লেস এই জায়গাটি পরিদর্শন করে। দেখো এখন এই সেন্টেন্সটির মধ্যে ভার্ব হচ্ছে ভিজিট। তাহলে আমাকে এই দিকে দৃষ্টি রাখতে হবে। ভার্বের পরে যেহেতু অবজেক্ট থাকে, তো সেই অবজেক্ট দিস প্লেস, সেই অবজেক্টটিকে এবার আমি সাবজেক্ট বানাবো, তাহলে দিস প্লেস। আচ্ছা, আর এই সেন্টেন্সটি হচ্ছে ভিজিট। তো ভিজিট যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই এবং পাস্ট ফর্মেও নেই, সুতরাং এটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই যে ভিজিট শব্দটি, তো আমি দেখে বুঝতে পারছি যে এটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো এই যে অবজেক্টিভ ফর্ম, অবজেক্ট রয়েছে, তারপরে সেই অবজেক্টকে আমি এবার সাবজেক্ট করব, তাহলে দিস প্লেস হচ্ছে সাবজেক্ট। আর যেহেতু এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাই প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্ব ইজ, আর ভার্ব ভিজিট এর পাস্ট পার্টিসিপল ফর্ম ভিজিটেড, এরপর একটি বাই বসবে। তারপরে হচ্ছে এইখানে যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি এবার অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। তাহলে পিপল আর অতিরিক্ত অংশ হচ্ছে ওভার দ্য কান্ট্রি, ওভার দ্য কান্ট্রি। আরেকটি উদাহরণ দেখা যাক। ইমরান ইজ রিডিং নিউজ পেপার। এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ হচ্ছে ইজ রিডিং হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ অথবা আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো সেই কারণে এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যাম বিং, ইজ বিং অথবা আর বিং, অর্থাৎ এর মধ্যে একটা বিং যুক্ত করতে হবে আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি হবে। তো যাই হোক, এখন এই রিডিং এর পরে নিউজ পেপার হচ্ছে অবজেক্ট, সেই অবজেক্টটিকে এবার আমি সাবজেক্ট বানাবো, তাহলে নিউজ পেপার হচ্ছে সাবজেক্ট। আর এটি যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হলো অ্যাম বিং, ইজ বিং অথবা আর বিং। তো এক্ষেত্রে আমি ইজ বিং ব্যবহার করব। নিউজ পেপার যেহেতু সিঙ্গুলার থার্ড পারসন, তাই ইজ বিং। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে রিডিং ভার্বটি রয়েছে এর পাস্ট ফর্ম হচ্ছে রেড, বানান কিন্তু আর ইএডি রিডি, কিন্তু উচ্চারণ হচ্ছে রেড। আর পাস্ট পার্টিসিপল ফর্মও রিড, কিন্তু সেটার উচ্চারণ হচ্ছে রেড। যাই হোক, তাহলে ইজ বিং রেড একটি বাই ব্যবহৃত হবে। আর যেহেতু ইমরান এক্ষেত্রে সাবজেক্ট ছিল, সেটিকে এবার অবজেক্ট হিসেবে ব্যবহার করব, কিন্তু সেই ইমরান এক্ষেত্রে অবজেক্ট হিসেবেও যা সাবজেক্ট হিসেবেও সেরকমই, তার কোনো পরিবর্তন নেই। অর্থাৎ শুরুতেই বললাম যে কিছু কিছু জিনিস রয়েছে, যেমন কোনো ব্যক্তি বা বস্তুর নাম কখনো পরিবর্তন হয় না, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম একই। ইট, দিস, দ্যাটও তাই, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম একই থাকে। রুল নাম্বার 4 এ আসা যাক। ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, অট টু, গোয়িং টু যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তনের সময় এদের পরে বি ব্যবহৃত হয়, প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল রূপটি বসে। যেমন দ্য গভর্নমেন্ট সরকার, শুড সরকারের উচিত, টেক কেয়ার টেক নেয়া, কেয়ার অফ মানে যত্ন, দেম তাদের সরকারের উচিত তাদের যত্ন নেয়া। তো এক্ষেত্রে টেক কেয়ার, শুড টেক মানে নেয়া উচিত, শুড মানে উচিত আর টেক মানে নেয়া উচিত, নেয়া। কেয়ার অফ মানে হচ্ছে যত্ন। এই কেয়ার শব্দটির পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অফ বসে এবং দুটি মিলে অর্থ দাঁড়ায় যে যত্ন। কেয়ার অফ মানে হচ্ছে যত্ন। এখন এই সেন্টেন্সটির ভার্ব হচ্ছে শুড টেক, ওকে, আর সাবজেক্ট হচ্ছে দ্য গভর্নমেন্ট, কারণ ভার্বের পূর্বেই সাবজেক্ট থাকে, সুতরাং দ্য গভর্নমেন্ট হচ্ছে সাবজেক্ট। যাই হোক, আর অবজেক্ট কে, আর টেক তো ভার্ব বললামই, আর কেয়ার অফ যত্ন, অফ দেম তাদের, এই তাদের হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদেরকে কি করতে হবে, যে এই অবজেক্টকেই এবার সাবজেক্ট বানাতে হবে। তোমরা এর আগে জেনেছো রুল নাম্বার ভিডিও পার্ট 1 এ, রুল নাম্বার 2 তে আলোচনা করেছিলাম যে সাবজেক্টিভ ফর্ম কি থাকলে তার অবজেক্টিভ ফর্ম কি হয়। তো একই কথা, যদি অবজেক্টিভ ফর্ম থেকেও সাবজেক্টিভ ফর্মে যেতে হয় তাহলে তো সেই একই কথা। সেটা হচ্ছে যে যদি আই থাকে তাহলে মি হয়, হি থাকলে হিম হয়, উই থাকলে আস হয়, দে থাকলে দেম হয়। হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। তো যেহেতু দেম রয়েছে অবজেক্টিভ ফর্ম, এটিকে আমি সাবজেক্টিভ ফর্ম বানাবো, এটির সাবজেক্টিভ ফর্ম হচ্ছে দে, তাহলে এই হচ্ছে দে। এরপরে যেহেতু শুড রয়েছে, তো এক্ষেত্রে বলাই আছে যে ক্যান, কুড, মে, মাইট,
শুড, উড, মাস্ট, অট টু, গোয়িং টু যদি থাকে তারপরে একটি বি ব্যবহৃত হয়, তাহলে এই যে শুড এর পরে একটি বি ব্যবহৃত হলো। আর এরপরে তো ভার্ব টেক, এই যে টেক ভার্বটি রয়েছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম মনে রাখবে অবশ্যই, কারণ পেসিভ ভয়েস মানেই হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এমন কোনো পেসিভ ভয়েস তুমি দেখাতে পারবে না যেখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়নি। সুতরাং টেকেন হয়ে গেছে। এরপরে তার ভার্বের পরের অংশ যে রয়েছে কেয়ার অফ, সেই কেয়ার অফ ব্যবহার করলাম, একটি বাই ব্যবহার করতে হবে। আর হচ্ছে যে এই যে সাবজেক্টটি ছিল দা গভর্নমেন্ট, সেটিকে এবার অবজেক্ট হিসেবে বা বাই এর পরে ব্যবহার করব, যেটা আসলে এক্ষেত্রে অবজেক্টের কাজ করবে। রুল নাম্বার 5 এ আসা যাক। দুটি অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে পেসিভ ভয়েসে যদি রূপান্তর করতে হয় তাহলে দুটি অবজেক্টের মধ্যে যে কোনো একটিকে সাবজেক্ট করা যায়। এক্ষেত্রে ব্যক্তিবাচক অবজেক্টটিকে সাবজেক্ট করাই যুক্তিযুক্ত, যেমন অর্থাৎ এই অ্যাক্টিভ ভয়েসে দুটি অবজেক্ট থাকতে পারে, তোমরা এর আগে জানলে যে অবজেক্টটিকে সাবজেক্ট করতে হয়। তো দুটি অবজেক্ট যদি থাকে তাহলে তার মধ্যে যেটি ব্যক্তিবাচক অবজেক্ট সেটিকে সাবজেক্ট করা শ্রেয়, তবে বস্তুবাচক বস্তুবাচক অবজেক্টকেও সাবজেক্ট করলে সমস্যা হবে না। আমি একটু সেন্টেন্সটি পড়ি, দেখো অ্যাক্টিভ ভয়েসে রয়েছে শুভ, শুভ সেন্ট পাঠিয়েছিল মি আমাকে এ মেসেজ, একটি বার্তা পাঠিয়েছিল। তাহলে দেখো এই সেন্ট শব্দটি হচ্ছে ভার্ব। যদি আমি প্রশ্ন করি যে আচ্ছা কে পাঠিয়েছিল, শুভ, এই শুভ হচ্ছে সাবজেক্ট, বা কে প্রশ্নের উত্তরে সাবজেক্ট পাওয়া যায়। তো এখন কি প্রশ্নের উত্তরে অবজেক্ট পাওয়া যায়, তো আমি যদি প্রশ্ন করি যে কি পাঠিয়েছিল তাহলে উত্তর আসে এ মেসেজ বা একটি বার্তা। যদি প্রশ্ন করি যে কাকে পাঠিয়েছিল, উত্তর আসে মি আমাকে। তাহলে মনে রাখবে যে ভার্বের কাছে কাকে প্রশ্নের উত্তরেও অবজেক্ট পাওয়া যায় আর কি প্রশ্নের উত্তরেও অবজেক্ট পাওয়া যায়। তোমরা যদি একটু খাতায় নোট করে রাখো যে ভার্বের কাছে কে প্রশ্নের উত্তরে সাবজেক্ট পাওয়া যায়, কে লিখে, শুভ লিখে, সরি শুভ পাঠিয়েছিল, তো শুভ হচ্ছে সাবজেক্ট, এই ভার্ব সেন্ট হচ্ছে ভার্ব। তো এর কাছে যদি প্রশ্ন করা হয় কাকে পাঠিয়েছিল, মি আমাকে, কাকে প্রশ্নের উত্তরে অবজেক্ট পাওয়া যায়। আর কি পাঠিয়েছিল, কি প্রশ্নের উত্তরেও অবজেক্ট পাওয়া যায়। তাহলে এটি হচ্ছে বস্তুবাচক মি, এ মেসেজ, একটি মেসেজ বার্তা, এটি হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। আর মি আমাকে, এটি হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। তো আমার যদি যে কোনো একটিকে আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো। একটু আগেই বললাম যে আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। এই বিষয়গুলো তোমাকে খুব ভালোভাবে কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে মি যেহেতু রয়েছে তো মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, কারণ আই এর অবজেক্টিভ ফর্ম যেহেতু মি, তাই মি থেকে আবার আমি সাবজেক্টিভ ফর্মে যাব, তাহলে আই। আচ্ছা, এটি সাবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম। এখন এটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, কারণ দেখো এই যে ভার্ব হচ্ছে সেন্ট, এসি এন ডি, এই সেন্ট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, যার পাস্ট ফর্ম হচ্ছে এসি এন টি, সেন্ট। তাহলে সেই যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স, তো পাস্ট ইনডেফিনিট টেন্সের পেসিভ ভয়েসের অক্সিলারি ভার্ব হলো ওয়াজ অথবা ওয়ার। তো আই এর পরে তো ওয়াজ বসবে, ওয়ার বসবে না, তাহলে আই ওয়াজ। আর এই যে সেন্ট, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট ফর্মও সেন্ট, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সেন্ট। তাহলে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি বসবে, কারণ পেসিভ ভয়েস মানেই হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে হচ্ছে যে এই অবজেক্টটি ভার্বের পরে যেহেতু অবজেক্ট বা সেই অবজেক্টটি ব্যবহৃত হয়েছে, তারপরে বাই, একটি বাই বসে। আর এই যে সাবজেক্ট যে ছিল সেই সাবজেক্ট এবার অবজেক্ট হয়ে গেছে, তবে অপরিবর্তিত অবস্থায় যেই শুভ সেই শুভই রয়ে গেছে। যদি এক্ষেত্রে শুভ না থেকে আই থাকতো তাহলে, বা হি থাকতো, তাহলে কিন্তু এক্ষেত্রে হিম হতো। ওই যে একটু আগেই রুল নাম্বার 3-তে বললাম যে কিছু কিছু ব্যক্তি, বস্তু, ইট, দিস, দ্যাট, এগুলো কিন্তু সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম একই, সে কারণে এক্ষেত্রে শুভই রয়ে গেছে। আবার দেখো যে এই সেন্টেন্সটিকে যদি তুমি চাও যে না আমি ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে কাজ করব না, আমি বস্তুকেই সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, তাহলে দেখো এই এ মেসেজ, এই যে এ মেসেজ হচ্ছে বস্তু, সেই এ মেসেজ কে সাবজেক্ট বানালাম। আর ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব পাস্ট ইনডেফিনিট টেন্সের, সেন্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর এই যে মি, সেই মি তো তারপরে ব্যবহৃত হবে, আর একটি বাই বসবে, আর সেই এই যে সাবজেক্টির অবজেক্টিভ ফর্ম, এই যে
এটির অবজেক্টিভ ফর্ম। আরেকটি উদাহরণ দেখা যাক। দে হ্যান্ডেড হিম, দে হ্যান্ডেড তারা হাতে তুলে দিয়েছিল, হিম তাকে, এ লিফলেট একটি লিফলেট বা প্রচারণী। তাহলে এক্ষেত্রে দেখো এই যে ভার্ব হ্যান্ডেড, হিম কাকে দিয়েছিল, তাকে, কি দিয়েছিল, এ লিফলেট, তার মানে দুটি অবজেক্ট রয়েছে। তো ব্যক্তিবাচক অবজেক্টটিকে যদি সাবজেক্ট করি তাহলে হিম এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, সেটি ব্যবহার করলাম যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স, কারণ হ্যান্ড শব্দটির সাথে ইডি যুক্ত আছে, হ্যান্ডেড পাস্ট ইনডেফিনিট টেন্স। তো পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্ব হলো ওয়াজ অথবা ওয়ার। তো আমি এক্ষেত্রে ওয়াজ ব্যবহার করব, কারণ হি হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, কিন্তু হি না থেকে যদি প্লুরাল হতো তাহলে কিন্তু আমি ওয়ার ব্যবহার করতাম। তো ওয়াজ ব্যবহার করলাম, তারপর হ্যান্ডেড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটি ব্যবহার করব, কারণ হচ্ছে প্যাসিভ ভয়েস মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর এরপরে এই যে লিফলেট অবজেক্ট, সেই অবজেক্টকে অপরিবর্তিতভাবেই লেখা হলো, একটি বাই ব্যবহৃত হবে। আর এই যে দেম রয়েছে, দে রয়েছে, তো দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। রুল নাম্বার 8 আসা যাক। কোনো কিছু কখন কোথায় হয়েছে তা প্রকাশ করতে প্যাসিভ ভয়েসে ইন, টু, অ্যাট ব্যবহৃত হয়। কখন বুঝালে ইন এবং কোথায় বুঝালে টু, অ্যাট ব্যবহৃত হয় বা বসে। যেমন এক্ষেত্রে প্যাসিভ ভয়েস করাই আছে, জাস্ট তোমাকে এই ইন, টু, অ্যাট এর ব্যবহারটা বোঝানোর জন্য দেখানো হলো যে দ্য স্কুল ওয়াজ ইস্টাবলিশড, অর্থাৎ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছিল ইন 1850 সালে। তাহলে সময় বোঝায়, তাই প্যাসিভ ভয়েসে এরকমের বাই, উইথ এগুলো ছাড়াও প্যাসিভ ভয়েস হয়। কারণ শুরুতেই আমি বলেছিলাম, ভিডিও 1-এ বলেছিলাম যে কোনো বিষয় যদি প্যাসিভ সেন্স দেয়, অর্থাৎ তার অর্থ যদি প্যাসিভ সেন্স দেয়, প্যাসিভ হয়, তাহলে কিন্তু সেটি অবশ্যই প্যাসিভ ভয়েস। অর্থাৎ যে কাজটা নিজে নিজে হয় না, অন্যের দ্বারা হয়, সেটি হচ্ছে প্যাসিভ ভয়েস। যেমন দ্য স্কুল ওয়াজ ইস্টাবলিশড, বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছিল, বিদ্যালয়টি নিজে নিজে প্রতিষ্ঠা হয়নি, কোনো না কোনো মানুষের দ্বারা করা হয়েছে, সে কারণেই হচ্ছে এটি প্যাসিভ ভয়েস। সুতরাং এটি প্যাসিভ সেন্স দিচ্ছে। তো সেই প্যাসিভ ভয়েসে যে ইন ব্যবহৃত হতে পারে, অ্যাট ব্যবহৃত হতে পারে, আর টু ব্যবহৃত হতে পারে, সেটা বোঝানোর জন্যই। তো সময় বোঝালে সেই সময়ের পূর্বে ইন ব্যবহৃত হবে। আর হি ওয়াজ টেকেন, তাকে নেওয়া হয়েছিল, টু হসপিটাল, হসপিটালে। তো সেক্ষেত্রে দেখো একটি জায়গার নাম বোঝাচ্ছে, তাই টু, তারপরে অথবা অ্যাটও ব্যবহৃত হতে পারে। যাই হোক, তোমরা দেখলে যে টু এবং ইন এবং অ্যাট ব্যবহৃত হতে পারে প্যাসিভ ভয়েসে। যাই হোক, আজকে আমি যে বইটি থেকে তোমাদের পড়ালাম সে বইটির নাম হচ্ছে কলেজিয়েট বেসিক ইংলিশ গ্রামার। এটি আসলে সত্যি এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই, খুব সাজানো গোছানো, যতটুকু প্রয়োজন, অনেক তথ্য নেই, যে প্রয়োজনটুকু অর্থাৎ তোমার রয়েছে শুধুমাত্র সেই প্রয়োজন অনুসারে এক্ষেত্রে বর্ণনা আলোচনা করা হয়েছে। আমি বইটি সম্পর্কে একটু বিস্তারিত বলছি, দেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এবার একটি বইয়ের কথা বলবো যে বইটি হাজার হাজার শিক্ষার্থীর জীবন পাল্টে দিয়েছে। প্রকৃতপক্ষে যদি ইংরেজি শিখতে চাও, ইংরেজিতে ভালো করতে চাও, তাহলে তোমার জন্য এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই বইটিতে এসএসসি এবং এইচএসসির ইংলিশ সেকেন্ড পার্টের যে গ্রামাটিক্যাল আইটেমস গুলো রয়েছে, বিশেষ করে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, সাবস্টিটিউশন টেবল, তারপর রাইট ফর্ম অফ ভার্বস, ন্যারেটিভ স্টাইল, চেঞ্জিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স, সাফিক্স, প্রিফিক্স, ট্যাগ কোশ্চেন, সেন্টেন্স কানেক্টরস, পাংচুয়েশন। আর এইচএসসির যে বিষয়গুলো রয়েছে, যেমন গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস বাই ইউজিং আর্টিকেলস, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস বাই ইউজিং সুইটেবল প্রিপোজিশনস, gap filling activities with clues, some special words, completing sentence, right form of verbs, changing sentence, narrative style, pronoun reference, modifier, sentence connectors, synonym, antonym, punctuation, এই সব বিষয়গুলো এত সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে উপস্থাপন করা হয়েছে যে তুমি অনায়াসেই খুব ভালোভাবে ইংরেজি বুঝতে পারবে এবং পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারবে। আশা করি তুমি ইংরেজি গ্রামার অংশে 60 নম্বরের মধ্যে 60 নিশ্চিত করতে পারবে। বইটি ক্রয়ের ক্ষেত্রে আমাদের ফেসবুক পেজ রয়েছে কলেজিয়েট বেসিক ইংলিশ নামে, যার লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সেই পেজে গিয়ে তুমি যদি মেসেজ অপশন থেকে মেসেজ দাও যে আমি বইটির কিছু অংশ পড়ে দেখতে চাই, তাহলে তুমি কিছু অংশ পড়ে দেখতে পারবে এবং পড়ে দেখে যদি ভালো লাগে তাহলে বইটি আমাদেরকে অর্ডার করতে পারো। অর্ডার করার ক্ষেত্রে সেই মেসেজ অপশন থেকে তোমার নাম ঠিকানা লিখে যদি মেসেজ দাও, তাহলে আমরা কুরিয়ারের মাধ্যমে তোমাকে বইটি পাঠিয়ে দেব।
আশা করি 2 থেকে 3 দিনের মধ্যেই তুমি বইটি পেয়ে যাবে। আর বইটি হাতে পেয়েও তুমি টাকা পরিশোধ করতে পারো। বইটির দাম হচ্ছে 340 টাকা। আর বইটি ষষ্ঠ থেকে একদম বিসিএস পর্যন্ত, তারপরে যারা এসএসসি এবং এইচএসসি রয়েছে, বিশেষ করে তোমাদের জন্য তোমাদের সিলেবাসের বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে আলোচনা করা হয়েছে। তো আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।